আমার জায়গাতে আমি কারুর দেব না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। আচ্ছা, কেউ বলছে মসজিদও করবে, জি। কেউ বলছে বাজেয়াপ্ত করবে, কেউ দখল। যে আসিয়ার নামে একটা কিছু হোক, যদি এখানে আসিয়া একটা মহিলা মাদ্রাসা হয় তাহলে আমরা খুশি আর কি সবাই। মানে বাংলাদেশের মাটিতে এবং বিশ্বের কোনো মাটিতে যেন এই আসিয়ায় আর শেষ আসিয়া হয়, এরকম যেন আর দ্বিতীয় কোনো আসিয়া মানে পৃথিবীতে না হয়, বুঝলেন। আমার বইদিন না, দ্রুত যত দ্রুত সম্ভব ওনার ফাঁসি হোক। এবং প্রিয় দর্শক, এবার হিটু শেখ সেই আসিয়ার আসামির বাড়ি একেবারে তছনছ করে গুড়িয়ে দিয়েছে। এলাকাবাসী দাবি করছে সেই হিটু শেখের বাড়িটা আসিয়া মসজিদ অথবা আসিয়া মাদ্রাসা নামে নাম করে দিয়ে মসজিদ মাদ্রাসার জন্য সেটাকে বরাদ্দ দেওয়া হোক, এবং আসিয়ার সেই ঘটনাকে কেন্দ্র করে সেই হিটু শেখের মা কি বলছে, হিটু শেখের মেয়ে কি বলছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে দেখতে পারবেন। না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার জায়গাতে আমি কারুর দেব না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে, মাদ্রাসা করবে। আচ্ছা, কেউ বলছে মসজিদও করবে, জি। কেউ বলছে বাজেয়াপ্ত করবে, কেউ দখল করবে। মানে এই জায়গাটা কার নামে আছে? এবং জায়গাটা আমার দাদার সম্পদ ছিল আগের, সেইগুলো বেচে আমার আব্বু এই জায়গাটা নিয়েছে। দাদির নামেও আছে, আব্বুর নামেও আছে। আচ্ছা, মানে আপনারা তো আসেন, আপনি বেঁচে আছেন, সবাই তো আছে, তারপরও মানে এটা তো আপনারা দিবেন না কাউকে, তাই না? না, এটা দেবো কি জন্য? যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে, তো জায়গা আমি কি জন্য দেবো? আমি বেঁচে আছি, আমি এসে থাকবো কোথায়? আমি বছরে একদিন আসলেও আমার বাবার বাড়ির চিহ্ন তো রাখবো, জায়গায় এসে তো বসে তো থাকতে পারবো একদিন। অন্যায় তো সবাই করেনি, যে কোনো একজন করেছে, আর বাকি যারা আসবে তারা কোথায় থাকবে? সেটাই। আমার দাদি কোথায় থাকবে? সে মুরব্বী মানুষ, সে এখনো বেঁচে আছে। তো এটা তো কোনোভাবে আপনারা হাতছাড়া করবেন না। না, এটা আমরা দেব না। এটা বাবার চিহ্ন, এটা তো আপনি রাখবেন। জি। চাচি, এটা তো আপনার নামেই আছে, আপনি তো কোনোভাবে এটা কাউকে দিবেন না, কেন না, দিবেন? এই জমিটা ওর দাদার সম্পত্তি পাইছিলাম, ওটা 4 শতক জমি। 4 শতক জমির পর মনে 32,000 টাকা আমারে দিছিল ওই আশপাশের লোকে। 70 দাম দিই নেই আমারে, ওর দাদা মরার পরে, বুঝছে। সেই জমি বিক্রি করে আমি কিনলাম ওই জায়গা হুম 40,000 টাকা দিয়ে। আমার যা সত্য কথা, হুম হুম। 40,000 টাকা দিয়ে ওই জায়গা কিনেছিলাম 8 শতক জমি, বুঝছেন। এই বাসামিয়ার কাছ থেকে কিনে সেই জমি আমার বাসামি আমার নামে লিখে দিয়ে গেছিল। দুই ভাই সম্পত্তি। আমারও বললো যে হিটুর মা, তুমি যদি এখনই লিখে নাও তোমার কম টাকায় লেখা হয়ে যাবে, আজকের খবর না। আচ্ছা, তাই করলে পরে আমি বললাম তো তাহলে ভাই আমার মনিকে নিয়ে আমি কোনে যাবো, এই টুকাটুক বাচ্চা নিয়ে আমি কোনে যাবো, তাহলে আপনি যদি পারেন তাহলে আমার লিখে দিয়ে যান। ওরা 2 ভাই আমার লিখে দিল 40,000 টাকা খরচ করে। আচ্ছা। 40,000 টাকা খরচ করে লিখলাম। আমার ভাই বাড়িতে আমি 3,000 নিয়ে আসে তাই আমি রেজিস্ট্রি করে নিয়েছিলাম, আর 32,000 টাকা তাকে দিছিলাম। তাহলে 32 আর 3,000 কত হয়? 35। এই 35,000 টাকা দিয়ে সব মানে গড়ে ঠরে 40,000 টাকা খরচ হয়েছিল। এই অনেকে এসে কি অনেক কিছু বলতেছে, এটা নিয়ে নিবে, এটা সেটা বলে, কি বলে? বলতেছে সব জামাতি আল্লাহরা যে আমার এই এলাকার সবাই কাছে যে হেনতে ওরা উঠোই দেব, আর হেনে মাদ্রাসা মসজিদ করে দেব। মাদ্রাসা মসজিদ করবো, আমরা হেনে নামাজ কালাম পড়বো, আর হেনে আল্লাহ বিল্লাহ করবো। জায়গা তো আপনার, জায়গা আমার জায়গা আমি যদি না দিই তাহলে জায়গা মসজিদ খুলতে পারবে না। আর যদি আমি মনেতে ছাড়িয়ে দিই তাহলে পারবে, আর আমি যদি মনেতে না দিই তাহলে তো পারবে না। আমি এখনো উঠোই দিয়ে, আমি যেখানে উঠোই দিয়ে আমি কোথায় যাই মাথাটা গজবো? আমার এখন তো শেষ বাজার, আমি কখন মরবো না কখন বাঁচবো, কয় বছর মরবো, এটা তো আমার ঠিকানা নেই। এমন আছে আমি এখনো মৃত্যু হতে পারি, আবার এমন আছে যে আমি 10 বছরও বাইসে থাকতে পারি। সেই 10টা বছর আমি কোন জায়গায় থাকবো এখন? কুড়িয়ে ঘর উঠে। আর আমার নাতি পুতি যে আছে, আমার এই নাতিনটা দিছি পর ঘরে, এ আমার কাছে আসতে পারছে না। আর আমার দাদি রয়েছে, আমার দাদির একটু দেখে আসি। আমার ওই 2টা পুতা ছাল যদি আমার আসে, ওই নাতি ছাল 2টে সজীব রাতুল, যদি আল্লাহ যদি কোনোদিন আনে, তাদের নিয়ে আমি কোথায় থাকবো? আর আমার জায়গাতে আমি কারুর দেব না, আমার কাছ থেকে নিতে আসলেও তো আমি দিতে পারবো না। না, তা তো অবশ্যই, এটা তো আপনার
রক্ত পরিশ্রমে কেনা জায়গা, আপনি রেখে দিবেন এবং আপনি থাকবেন। তা এখন জোর করে নিলেই তো হবে না, হবে না, সব জায়গায় জোর চলে, জোর হবে না। এটা সব আপনার জায়গা। জায়গায় জোর হয়, যদি সেরকম জায়গা থাকে হুম, তাহলে পরে জোর করতে পারে। এটা আপনার কিন্তু কেনা এখন টাকা। এইটুক জায়গায় আমার কিনা জায়গা, আমি তো কারোর জায়গা ফাঁকি দিয়ে নিই নেই, হুম হুম, ফাঁকি দিয়ে নিই নেই আমার জমি, আমি তো ন্যায্য টাকা দিয়ে আমি কিনে নিছি, এই জায়গা কিনেছি। সেই তার যারা বাড়ি করেছিল তারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছি 32,000 করে শতক। হুম হুম হুম। তাহলে কয় হাজার, 6 শতক জমিতে কয় লাখ, কত যায়? এই তো 6 শতক কিনছেন 32,000 করে, হ্যাঁ 3 6 18 1,80,000, আর হলো 6 2 12, 1,92,000 টাকা, প্রায় 2 লাখ টাকা। হ্যাঁ, রেশি খরচ মরচ দিয়ে। অনেক টাকা। তাহলে এই টাকা কয়টাও তো আমার গুছাতে বিশাল কষ্ট লাগিছে। অবশ্যই। তারা দিলে মোটে আমার 32,000 টাকা, 32,000 টাকায় তো জমি হয় না। না, হয় না। না দাদি, এটা আপনার জমি, আপনার জায়গায় থাকবে ইনশাল্লাহ। আইন মানে থাকবে, আল্লাহ সরকার আপনাদের থাকবে। কাছে সারা থাইলে আপনারা এখন যদি আমার একটু বাঁচাতে চান তো বাঁচাবেন, আর মারতে চাইলে মারবেন। তাছাড়া আমার উপরে আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার। যার আল্লাহ আছে তার সব আছে। হ্যাঁ, আমি খালি আল্লাহর পর ছাড়িয়ে দিছি যে আল্লাহ তুমি যা করো সেইটুকুই আমি নিতে চাই, তাছাড়া আমি কিছু নিতে চাই না। আর যার যে অন্যায় করছে তার প্রতিবাদ সরকারের নেবে, তার ঠিক অন্যায় আছে। করুক, সে অন্যায় কাজ করুক, তার সাজা সে সরকারে দেবে। জি এইটা তো আপনারা পারবেন না সাজা দিতে, জি, আইনের ঘরে দিয়ে দিছি। ঠিক আছে দাদি, দোয়া রইল, আল্লাহ যেন আপনার পক্ষে থাকে। যে আসিয়ার নামে একটা কিছু হোক, যদি এখানে আসিয়া একটা মহিলা মাদ্রাসা হয় তাহলে আমরা খুশি আর কি সবাই। মানে বাংলাদেশের মাটিতে এবং বিশ্বের কোনো মাটিতে যেন এই আসিয়ায় আর শেষ আসিয়া হয়, এরকম যেন আর দ্বিতীয় কোনো আসিয়া মানে পৃথিবীতে না হয়, বুঝলেন? আমার বইদিন না, দ্রুত যত দ্রুত সম্ভব ওনার ফাঁসি হোক, এবং ফাঁসিটা রায় কার্যকরী হওয়ার পরে সেটা লোকালয়ে যদি বিচার হয় তাহলে আমরা আরও খুশি হব। হিটু শেখের বাড়ি, দর্শক, হিটু শেখের বাড়ি নিজ নান্দুয়ালি, মাগুরা সদর। আমি এই মুহূর্তে আছি এখানে, এবং এখানে যখন প্রথম আসি তখন কথা বলছিলাম দর্শক হিটু শেখের মায়ের সঙ্গে। তার বয়স 65 থেকে 70-এর কাছাকাছি। তিনি কাজ করছিলেন এইখানে, অর্থাৎ হিটু শেখের মা এখানে কাজ করছিলেন, গোবর দিয়ে লাঠি বানাচ্ছিলেন জ্বালানি হিসেবে। তার সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন ধর্ষক যদি ধর্ষণ করে থাকে তাহলে তার সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি হোক, তার মা বলেছিলেন। এবং এই বাড়িটার বাড়ি নাই, অর্থাৎ এই যে হিটু শেখের মা এখানে থাকতেন, দর্শক, হিটু শেখের মা এখানে থাকতেন, একটা ছাপরি ঘরে থাকতেন, এবং এই বিল্ডিং ঘরে থাকতেন হচ্ছে দর্শক হিটু শেখ, তার 2 সন্তান সজীব শেখ এবং রাতুল শেখ। অনেকে আসছেন, অনেকে দেখতে আসছেন, মাগুরাতে থাকেন তারা। এত বড় ঘটনা, এই জন্য অনেকেই দেখতে আসছেন। আমার পিছনে ওই যে অনেকেই দেখতে আসছেন। এই ন্যাক্কারজনক, এই নৃশংস ঘটনাটা সবাই জানতে চান বা দেখতে চান যে কি হয়েছে এখানে, বা এই বাড়িটা আসলে এখন কি হবে। অনেকে বলছেন মাদ্রাসা হবে, অনেকে বলছেন মসজিদ হতে পারে, আসিয়া মাদ্রাসা, আসিয়া মসজিদ। আমি একটু কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? শ্রীপুর থেকে আসছি, শ্রীপুর থেকে আসছি। শ্রীপুর থেকে এসেছেন। ওদের বাড়িতে গেছিলেন? আসিয়াদের বাড়িতে গেছিলাম, আসিয়ার বাড়িতে গেছি, ওদের ওদের বাড়ি- স্থানে গেছি। আচ্ছা, ওদের অবস্থা কেমন? মানে খুবই নিরীহ, যেটা মানে বলা যায় না, একেবারে নিরীহ আর কি। ওদের মানে কিচ্ছু নেই, এত হতদরিদ্র যেটা বলার অবকাশ রাখে না। আচ্ছা, ওর বাবার তো মানসিক সমস্যা, হ্যাঁ, ওর বাবার মাথায়ও মানসিক সমস্যা। সমস্যা মাথায় আর কি। ছোট একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। হামিদার সাথে কথা বলছেন? হ্যাঁ, হামিদার সাথে কথা বলেছি। তবে হামিদা মেয়ে হলো ছোট বয়স, ওরও তো মানসিক সমস্যা, এত বড় ঘটনা ঘটছে, বোনকে হারাইছে। বোনকে হারাইছে, এই আর কি। এই জন্যই আর কি মানে এলোমেলো যদিও কথা বলে, এটা ওর মানসিকতার কারণে হয়েছে আর কি, তো সে এমনিতে না আর কি। এই যে দেখলেন এই বাড়িটা, কি মনে হচ্ছে? মানে আর মানে এর উপর কি আর বলবো, যে মানে মানুষ বল না পুরালু, আবার পুরালু ভালো লাগে, এরকম ওর কিছুই থাকার দরকার নেই এখানে। আর আমরা ভাবি মানে সবাই যা বলতেছে সেটা বললি সব থেকে বেশি ভালো লাগবে, যে আসিয়ার নামে একটা কিছু হোক, যদি এখানে আসিয়া একটা মহিলা মাদ্রাসা হয় তাহলে আমরা খুশি আর কি সবাই জনগণ। আমরা চাই এরকম একটা কিছু হোক, এইখানে ওই পরিবার জন্য কেউই না এসে ফিরে এখানে বসবাস করে, এটা আমরা চাই আর কি। আচ্ছা, আপনারা কি জানেন যে হিটু শেখের মা আছে 65 থেকে 70 বছর হ্যাঁ বয়স, হ্যাঁ জানি আমি, এবং উনি এই ঘরে থাকতেন। তো ওনার জন্য
কারণ সন্তানের কারণে উনিও শেষ হয়ে গেল, জি জি একটা বয়স্ক মানুষ শেষ হয়ে গেল। এবং তিনি বলছিলেন যে আমার সন্তান যদি দোষ করে থাকে তার ফাঁসি দেখ। আপনারা কি মনে করেন যে তার জন্য কিছু করা উচিত? মানে সে তো, তার তো কেউ নাই আর। এখন ওনার কেউ নেই, উনি অসহায় মানুষ। উনি হয়তো মানে সন্তান জন্ম দিলে মানে যেটা হয়ে থাকে, সন্তান জন্ম হয়ে গেলে পারে তখন কিন্তু মা বাপের উপর দায়ভার আসে। তবু আমি অন্যায়কারী শাস্তি হোক। অন্যায়কারী শাস্তি হোক। তবুও বলবো যে উনি এখন বয়স্ক হয়ে গেছেন, এই জন্য ওনার আর কোনো কিছু না বলে ওনার জন্য কিছু হোক, সমাজে আবার সেটাও করুক একজন, পাশাপাশি ওনার কেউ সহযোগিতা করে, এটাও আমি চাই আর কি। রাইট, মানে সন্তানের দোষ কেন মা বহন করবে? মা বহন করবে কেন? বলে দিই না যে কাজটা হ্যাঁ, উনি তো আর বলে নাই। বলেন নাই এটা। সেটাই, যারা যারা ওনাকে সহযোগিতা করছে তাদেরকে তো নিয়ে গেছে পুলিশ, তাদের রিমান্ড চলছে, বিচার হবে। আপনারা কি বিচার চান? ওনার আমি চাই যে 90 দিন না, দ্রুত, যত দ্রুত সম্ভব ওনার ফাঁসি হোক। এবং ফাঁসিটা রায় কার্যকরী হওয়ার পরে সেটা লোকালয়ে যদি বিচার হয় তাহলে আমরা আরও খুশি হব। রায়টা কোর্ট থেকে হোক, কিন্তু বিচারটা লোকালয়ে হোক। এটা যদি হতো তাহলে পরে সবাই জনগণ আরও খুশি হতো এবং সুষ্ঠু বিচার হতো। দেখলে পারে এটা হলো আপনার পার্শ্ববর্তী জনগণ, এটা হলো সজাগ হতো। এবং জনগণ যারা এই কাজগুলো করে, কুখ্যাত ব্যক্তিরা যারা এই কাজগুলো করে, অন্যায় করে বেড়ায়, নিশ্চয় তারা ভাবতো যে এই কাজটা করতে গেলে পারে অবশ্যই এরকম আমাদের হতে হবে। তখন একটি মানুষের একটা বিবেক ফিরত আর কি। এই যদিও ফাঁসি হয়, ফাঁসি দেন, কিন্তু হয়তো সেটা হলো গোপনে দিলি, সেটা তো মানুষ দেখবে না। কিন্তু আমরা সবাই চাচ্ছি যে ওনার প্রকাশ্যে হোক। আচ্ছা, মানে প্রকাশ্যে দিলে উদাহরণও তৈরি হবে যে এই কাজটা করা যাবে না, আর করা যাবে না। আমি চাই যে মানে বাংলাদেশের মাটিতে এবং বিশ্বের কোনো মাটিতে যেন এই আসিয়ায় আর শেষ আসিয়া হয়, এরকম যেন আর দ্বিতীয় কোনো আসিয়া মানে পৃথিবীতে না হয়, বুঝলেন? আমার খুব খারাপ লাগে যে ফেলানির মতো, যেমন ফেলানি মেয়েটা আজ অবধি পর্যন্ত ঝুলেই আছেন, তার বিচার হচ্ছে না। যেদিনই ফেলানির মৃত্যু দিবস আসে, যেদিনই ফেলানির স্মরণের দিন আসে, সেদিন শুধু পেপারে আসে যে ফেলানির বিচার হোক, ফেলানির বিচার হচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি সেজন্য যেন এই আসিয়া যেন ফেলানির মতো ঝুলন্ত অবস্থায় না থাকে আর কি। এটা আমরা দেখতে পারতেছি না। নারী মানে জাতির কলঙ্ক, এটা নারী জাতিকে কতটাকে ছোট করে দেখা হচ্ছে, এটা আমাদের ভাবতে গেলে খুবই বিবেকের কাছে আমরা ঘৃণিত হচ্ছি, লজ্জিত হচ্ছি যে আমরা নারী কি মানুষ না? আমরা কি নারী বলে জন্ম নিয়েছি বলে মানুষ না? আমাদের কি কেউ আমাদের মানুষ বলে গণ্য করতেছে না? এরকম আমাদের ভিতরে খুবই মানে নিপীড়ন কাজ করতেছে। আপা, প্রত্যেকের বাড়িতেই তো আসলে ছোট বাচ্চা আছে, আমরা মায়ের পেট থেকে জন্ম লাভ করছি, আমাদের বোন আছে, আমাদের স্ত্রী আছে, এরকম মানে মানুষ, মানে ও তো কি পশু সেটাও তো মানে বলা, মানে ভাষা নেই, বুঝলেন? তাকে যে কিছু বলবো সেটা বলার কোনো হলো ভাষা নেই, বুঝলেন? সে যে কি পশু, মানে তার ভিতর কোন পশু তো কাজ করেছে সেটা বলার ভাষা আমাদের নেই। মানে ভাষা হারিয়ে গেছে, আমরা বাক শিখতে নিয়ে গেছি আর কি। সেটা আর কি বলবো। এই ঠিক আছে, আমরা চাই সঠিক বিচারটা হোক এবং দ্রুত হতে হবে, সেটা দ্রুত বিচার হতে হবে এবং বিচারের রায় কার্যকর হবে হলো কোর্টে, কিন্তু লোকালয় বিচারটা যেন আসে, প্রকাশ্যে বিচারটা প্রকাশ্যে আপনার বাস্তবায়ন চাই। বাস্তবায়ন চাই, এটা আমরা সরকারের কাছে জোর দাবি এবং জোর শক্তিতে আবেদন করছি আর কি। উনি যেন এটা খেয়াল করেন, এটা আমাদের মানে বক্তব্য সবার। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন একজন শিক্ষিত মা, এবং তিনি বলছিলেন যে এরকম ঘৃণিত কাজ যেন না হয় সেজন্য দৃষ্টান্ত স্থাপন করতে। সেই দৃষ্টান্ত হচ্ছে রায়টা কার্যকর করা হবে প্রকাশ্যে, দিবালোকে। আমি যদি একটু ঘরটা দেখাই তাহলে আপনারা আর একটু বুঝতে পারবেন। এখানে 3টা ঘর ছিল। ওই পাশের ঘরে থাকতো হিটু শেখ, ধর্ষক হিটু শেখ এবং তার স্ত্রী। তার স্ত্রীর বয়সও কিন্তু কম ছিল। হিটু শেখের বয়স 50-এর কাছাকাছি, তার স্ত্রীর বয়স 40-এর কাছাকাছি। অর্থাৎ স্ত্রী থাকা সত্ত্বেও, স্ত্রী তার সঙ্গে থাকা সত্ত্বেও সেই কাজটা করছে। এই মাঝ রুমেতে ছিল সজীব শেখ এবং আসিয়ার বোন হামিদা। ওই পাশে ছিল রাতুল শেখ। 3জন পাশাপাশি রুম, একেবারে পাশেরটা হচ্ছে টয়লেট। আর এখানে থাকতে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি, এবং সেখানে তিনি কাজ করতেন। আর অনেক কিছু ছিল এখানে। ওই পাশে রান্নাঘর, এ পাশে পানির মোটর ছিল। সব কিছু আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সব কিছু নিয়ে গেছে। এবং অনেকেই বলছেন এখানে আসিয়ার জন্য কিছু হোক। আসিয়া মাদ্রাসা হতে পারে, আসিয়া মসজিদ হতে পারে, কারণ আশপাশে মসজিদ নাই। এখানে যারা লোকালয়ে আছেন তাদের জন্য মসজিদ, মাদ্রাসা হতেই পারে। মানুষের দাবি, মানুষের জনদাবিটা আসলে, এবং জনরোষ কিন্তু ফুটে উঠেছে এই বাড়িতে। এখানে কে থাকে, কে বয়স্ক থাকে, ওইটা বিষয় ছিল না। বিষয়টা ছিল ভাঙচুর করে দেওয়া হোক। একজন নারী বলছিলেন যে যেটুকু আছে সেটুকু যেন না থাকে,
আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, এবং সারাদিনে আসলে দর্শনার্থী আসবে, আশা করি আরও অনেক দর্শনার্থী আসবে। তারাও দেখছেন, নিজেদের মতো করে দেখার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গার থেকে, মাগুরার শ্রীপুর থেকে এসেছেন। এখনও কিন্তু আগুনের সেই লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ আগেও আগুন জ্বলছে, বাচ্চারা আগুন জ্বালাইছে। এখানে আগুন জ্বলতেছে, আসলে বোঝাই যাচ্ছে এখনো আগুন আছে। বাচ্চারা হাতুড়ি দিয়ে ইট ভাঙার চেষ্টা করছে, বিভিন্ন কিছু এখনো চলছে। সো এই ছিল নিজ নান্দুয়ালি আসিয়ার বোনের শ্বশুর ধর্ষক হিটু শেখের বাড়ি থেকে সব শেষ। প্রিয় দর্শক, মাগুরার সেই আসিয়া, ছোট্ট শিশু যে আসিয়া, সে নিজেও জানতো না এরকম তার সাথে বর্বরতা হবে। বোনের বাসায় বেড়াতে গিয়েছিল, আর সেই বেড়ানোতেই তার কাল হলো। বোনটিও এই পর্যন্ত অনেক কিছু লুকিয়েছে। তার বড় বোন হামিদা, সেও কিন্তু প্রকাশ্যে একেবারে ক্লিয়ার করে কিছুই বলছে না। এজন্য সবাই দাবি করছে যে তার বড় বোনকেও যেন রিমান্ডে নেওয়া হয় সব কিছু সত্যতা যাচাইয়ের জন্য। যখন তিনি সাংবাদিকের কাছে এই বিষয়গুলো জানাচ্ছিল, তখন সে বলছিল এশারের পর সে তার বোনকে নিয়ে দুলাভাইয়ের সাথে একত্রে ঘুমিয়েছে, কিন্তু সেখান থেকে সকাল পর্যন্ত তার রুমেই ছিল বলে বারবার তিনি ঘোষণা করেছেন। তাহলে এরকম দুর্ঘটনা কিভাবে, কোথায়, কেমনে ঘটালো? এটা অবিশ্বাস্য হলেও সত্য যে ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনার রহস্য তারাই বলতে হবে যারা করেছে এইসব।